ছেড়ে যাওয়ার এই যুগে এসে আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ থাকুক যাকে নিয়ে কখনো চিন্তা করতে হবে না সে আদৌ ছেড়ে যাবে কিনা। এমন একজন মানুষ থাকুক যে কোনো পরিস্থিতিতে আমাদের হাতটা ধরে রাখবে, কখনো ছেড়ে যাবে না। বিচ্ছেদের ছড়াছড়ির এই সময়ে এসে আমাদের প্রত্যেকের জীবনে একজন মানুষ থাকুক যার হাতটা শক্ত করে ধরে রাখা যাবে অনেক বিশ্বাস এবং ভরসা করে। যে মানুষটার সঙ্গে একেবারে নির্দ্বিধায় বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখা যাবে। যে মানুষটাকে একই সঙ্গে বন্ধু, প্রেমিক এবং স্বামী হিসেবেই পাশে পাওয়া যাবে। যে মানুষটা আমাদের সব থেকে সুখের সময়ে যেমন বন্ধু হয়ে পাশে থাকবে, তেমনি সব থেকে খারাপ সময়ে আমাদের সাপোর্টার হিসেবে সব সময় মাথার উপর হাত রেখে অভিভাবকের মতো ছায়া হয়ে পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই 2013 সালে ভার্চুয়ালি একজন মানুষের সাথে আমার পরিচয়। মানুষ বললে একটু বড় বড় শোনাই। একটা ছেলে যে সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে কোচিং করছে, মেডিকেল এডমিশনের জন্য কোচিং করছিল। আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছি। ঠিক সেই সময়টায় আমাদের ভার্চুয়ালি পরিচয় হয়। যে মানুষটাকে আমি ফার্স্ট একদম ছোট বাচ্চা টাইপের একটা ছেলে হিসেবে দেখেছিলাম, বন্ধু বা বড় ভাই হিসেবেই দেখেছিলাম, যার সাথে আমার ফার্স্ট কনভারসেশন ছিল, ভাইয়া আপনি তো গানের মাস্টার, তাহলে আমাকে একটা গান শোনান না, আজকে আমার ভীষণ মন খারাপ। এই কনভারসেশনের মাধ্যমে তার সাথে আমার শুরু হয়েছিল কথাবার্তা। তো সেই সময়ে ভাইয়া ডাকা সেই ছেলেটা আজকে আমার ছোট্ট জোহান সোনার বাবা। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা সম্পর্কে আপস অ্যান্ড ডাউন থাকে। আমাদের সম্পর্কে আমার মনে হয় সব থেকে বেশি আপস অ্যান্ড ডাউন ছিল। জীবনে কত হাজারবার যে ব্রেকআপ করেছি আর কত হাজারবার মেকআপ করে নিয়েছি তার কোনো আসলে হিসেব নেই। তো বছরের পর বছর চলে গিয়েছে। আমি একটা মেডিকেল স্টুডেন্টের জীবনটা আসলে কতটা টাফ, কতটা কঠিন হয় সেটা আমি আমার চোখে দেখেছি এবং ফিল করতে পেরেছি যে তাদের জীবনটা কতটা আসলে স্ট্রাগলিং হয় আর কি। তো আমি না মনে মনে এটা নিয়ে খুবই আলহামদুলিল্লাহ বলি যে সবার ভাগ্যে আসলে হয় না। আমি তো আর মেডিকেল স্টুডেন্ট না, নন মেডিকেল পারসন। সো তারপরেও আমার ফ্যামিলিতে যেহেতু কোনো মেডিকেল পারসন নেই, সো তার এই জীবনটা এত কাছ থেকে দেখা, এটা আসলে আমার জন্য একটা ব্লেসিং ছিল আল্লাহর কাছ থেকে। তো এই মানুষটা এত কঠিন সময়েও সব সময় আমার পাশে ছিল। অনেকবার চেয়েছি ছেড়ে যেতে, ইভেন একটা সময় গিয়েছে তার সাথে কয়েক বছর পর যখন মনে হয়েছে সে আসলে দায়িত্ব নিতে পারবে না, তখন আমি নিজের থেকেই ছেড়ে গিয়েছিলাম। প্রায় 2 বছর পর্যন্ত অনেকটা দূরত্ব মেনটেন করেছি। 2 বছর পরে এসে মহান আল্লাহ আবারও তাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তার একমাত্র কথা, তোমাকে ছাড়া আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না, আমার জীবনে আমি আর কাউকে কল্পনা করতে পারি না। তো জানি না এটা আসলে কতটা ব্লেসিং বা খুশি হওয়ার ব্যাপার কিনা। আদৌ এই সম্পর্ক, এই কথাগুলা বা এগুলা আসলে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা বা সেও পারবে কিনা। কিন্তু এখন পর্যন্ত পাশে আছে, এটাই আর কি বলবো, অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, একটা বন্ধুত্বপূর্ণ বা একটা প্রেমময় সম্পর্ক গত 2 বছর আগে অফিসিয়ালি আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচয় পাই। যাই হোক, আজকে আমাদের সাথে আমরা 2 জন নয়, আমার জোহান সোনা সহ আমরা 3 জনের একটা ফ্যামিলি। আল্লাহ আমাদেরকে এভাবে সব সময় একসাথে রাখুক, এটা তো আমি অবশ্যই দোয়া করি, সাথে আপনাদের কাছ থেকে অনেক বেশি দোয়া চাই। আপনারা যারা আমাকে রেগুলার শোনেন তারা হয়তো আমার আজকের কথা শুনে বুঝতে পারবেন আমি খুব একটা স্বাভাবিক না, কারণ
আমাদের এই জীবনটায় অনেক বেশি আপস অ্যান্ড ডাউন ছিল, অনেক বেশি। আমি আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলছি না, কেন জানি আসছে না আর কি। এটা আমাদের অ্যানিভার্সারির দিন আমরা একটু বের হয়েছিলাম, একটু ধানমন্ডি যে ছোট একটা শিশু পার্ক ছিল ওটাতে কখনো যাওয়া হয়নি, গিয়েছিলাম একটু ঘুরে। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি, পাশাপাশি ওখানে একটা প্লে জোন ছিল বাচ্চাদের জন্য, ওখানে জোহানকে তার বাবা একটু রাইডগুলাতে চড়াচ্ছিল আর কি। আর আমার বাচ্চাটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এনজয় করছিল। ওই দিন প্রচণ্ড গরমে অস্থির অবস্থা ছিল। দেখেছেন পার্কে যখন বাবুকে দেখানো হয়েছিল তখন সে ঘেমে টেমে অবস্থা খারাপ, তার ঘুম ঘুম অবস্থা ছিল। পরে রেস্টুরেন্টে ঢোকার পরে যখন ওখানে এসি ছিল, যার কারণে বাচ্চাটা একটু আবার রিল্যাক্স হয়েছে, এখন একটু হাসছে খেলছে, দেখে তো ভালোই লাগছে। আমার কাছে মনে হয় একটা সম্পর্ক বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। বিয়ের আগের যে সম্পর্কটা সেটাতে আসলে ভালোবাসা সব থেকে বেশি প্রাধান্য পায়, আর যখন বিয়ের পরে এসে ওই ভালোবাসাটা আসলে ভালোবাসার উপর ডিপেন্ড করে না ওই সম্পর্কটা, তখন আসলে দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়। যদিও মেয়েদের পক্ষ থেকে ভালোবাসাটা বেশি প্রায়োরিটি পেলেও বিয়ের পরে ছেলেদের উপর যে দায়িত্ব চলে আসে সেটার জন্য তাদের উপর আসলে ভালোবাসার অধিকারের থেকেও দায়িত্ববোধের যে ব্যাপারটা সেটা যখন বেশি থাকে তখন মনে হয় যে না আসলে সে একজন দায়িত্ববান স্বামী আর কি। প্রেমিক আর স্বামীর মধ্যে কিন্তু ভীষণ পার্থক্য রয়েছে। যারা বিবাহিত জীবনে আছেন তারা সবাই জানেন একজন পুরুষ মানুষ সে যদি আসলে দায়িত্ববোধ সম্পন্ন না হয়, দায়িত্ব জ্ঞান সম্পন্ন না হয়, এর থেকে দুর্ভোগের আসলে আর কিছু থাকে না একটা মেয়ের জীবনে। যাই হোক, অ্যানিভার্সারি উপলক্ষে বের হয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি। তারপরে এই যে একটা ইলেকট্রনিক্স জিনিসের যে শোরুম আছে ওখানে ঢুকেছি, দুইটাতে ঢুকেছিলাম, একটু আইডিয়া নিয়েছি। বিয়ের পরে না মেয়েদের শখ কিন্তু অনেকভাবে পাল্টে যায়। আর তাছাড়া যারা একটু সংসারী বা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের এরকম বিশেষ দিনে বিভিন্ন গোল্ডের জিনিস বা বিভিন্ন ডায়মন্ডের জিনিস বা বিভিন্ন জামা কাপড় হ্যানত্যান এগুলার চেয়েও সংসারের জিনিসের প্রতি আকর্ষণটা অনেক বেশি থাকে। তো এরকম স্পেশাল দিনগুলোতে যখন সংসারের জন্য প্রয়োজনীয় কোনো একটা জিনিস নিতে পারা যায় তখন আসলে ওইটাই ওই স্পেশাল দিনের গিফট হিসেবে গণনা করাই আসলে আমাদের জন্য অনেক বেশি শ্রেয়, বা ওইটাই আমাদের কাছে বেশি প্রায়োরিটি পায়। অন্তত মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই বেশি ঘটে আর কি। যারা আমার মতো চিন্তা করেন তারা আসলে রিলেট করতে পারবেন। তো এই যে আমার জোহান বাবাটা আসলে একেবারে যেহেতু বাসায় একা, আমিও মানে খুব বেশি প্রবলেমে আছি তাকে নিয়ে, তো আমরা চিন্তা করলাম আমরা একটা বাসায় টিভি নেই। এতদিন পর্যন্ত আমাদের কাছে ফিল হয়নি যে বাসায় একটা টিভি দরকার, কারণ বাবুর বাবা সারা দিন রাত বলতে গেলে বাইরেই থাকে বেশিরভাগ সময়, আর আমি তো মোবাইল নিয়ে পড়ে থাকি। আর আজকাল তো মোবাইলেই সব কিছু পাওয়া যায়। ইভেন আমার আসলে টিভি দেখার খুব একটা কখনো আগ্রহ জাগে না বা জাগেনি, কারণ মোবাইলেই আমার বেশিরভাগ সময় পাস হয়ে যায়। টিভিতে নিউজ দেখা ছাড়া আসলে বিশেষ কোনো কাজ নেই, আর আমার আসলে সিরিয়াল দেখার অত একটা বেশি অভ্যাস নেই বা অত ইন্টারেস্টও নেই, যার কারণে না আমার কখনো মনে হয়নি বাসায় টিভি দরকার। কিন্তু এখন যখন বাচ্চাটা একেবারে একলা হয়ে গিয়েছে, আবার মনে হচ্ছিল সে কথা বলার জন্য কাউকে পাচ্ছে না, এবং কথা শোনানোর জন্য তাকে কেউ নেই আর কি। তো সব মিলিয়ে মনে হলো একটু স্পিচটা শেখার জন্য একটু মনে হয় দরকার আছে, ওই জন্য বাসায় একটা টিভি নেওয়া। তো আমার বাবাটা আসলে বসে বসে প্রথম দিনই কত সুন্দর করে টিভি দেখেছেন। পরে এটা সন্ধ্যাবেলা আমি চা বানিয়েছি, বাবু যেহেতু রুমে টিভি দেখছে,
চা বানিয়ে আমি রুমে নিয়ে এসেছি। এই যে আমি এখন কার ভিডিও দেখছি জানেন? আমার সবার আগে মনে হয়েছে সব থেকে ফেভারিট, আমার এত ন্যাচারাল একজন মানুষ, আমার সব থেকে প্রিয় একজন ব্লগার, উনি হচ্ছে লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। তানজিলা আপুর ভিডিও আমি জানি না যারা লাইফস্টাইল ব্লগ দেখে তারা কেউ নেই যে পছন্দ করবে না। এতটা ন্যাচারাল আপুর কথাবার্তা, আপুর ভিডিও মেকিং, মানে কোনোভাবে আপনার মনে হবে না এটা আসলে কোনো মেকি কোনো কিছু দেখতেছেন বা এক্সট্রা শো অফ করতেছে এমন কিছু দেখতেছেন। আমার যে কি ভীষণ ভালো লাগে তানজিলা আপুকে বলার বাইরে। ওই দিন আসলে ওই রুমের অবস্থাটা আমার ভীষণ মেসি টাইপের ছিল। ব্যালকনি থেকে কাপড় চোপড় ঢুকিয়ে হচ্ছে সোফার উপর রেখেছিলাম, খাটের উপর রেখে দিয়েছি, ভাঁজ করার সময় পাইনি। আবার হচ্ছে টিভিটা দেয়ালে সেট করার জন্য নিচে যে সোফাটা ছিল ওইটা আবার হচ্ছে নিয়ে ডাইনিংয়ে নিয়ে গিয়েছি। ডাইনিং ড্রয়িং যেখানে আসলে ওখানে জায়গা কম ছিল, যার কারণে সোফাগুলো এখানে ছিল। তাও এখন টিভি যেহেতু নিয়ে আসা হয়েছে, নিচেটাও সোফাটা থাকলে ভালো লাগবে না, ওই জন্য 2 সিটের একটা সোফা আমি হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের ওখানে নিয়ে গিয়েছি। কোনো রকম আটছে আর কি। আসলে আমার বাসাটা ছোট, আমার এটা খুবই মন মেজাজ খারাপ লাগে চিন্তা করলেও, আবার চাইলেও বাসাটা চেঞ্জ করতে পারছি না। বাসা চেঞ্জ করা ছোট বাচ্চা নিয়ে মুখের কথা নয়, এই আর কি। যাই হোক, চলছে কোনোভাবে। আমি ওয়ালটা আস্তে আস্তে ডেকোরেট করবো ইনশাল্লাহ। আর যাই ডেকোরেট করি না কেন, যাই নেই না কেন, আপনাদের সাথে তো শেয়ার করি। যেহেতু অ্যানিভার্সারি উপলক্ষে আমার এই ভিডিও, বলবো না আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, বা কমেন্ট করবেন, লাইক করবেন, বা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আজকে শুধুমাত্র একটা কথা বলবো, সেটা হচ্ছে প্লিজ 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 আমার হাম্বল রিকোয়েস্ট, আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন। একবার হলেও যে কোনো একটা সূরা পড়ে দিয়ে আমার ফ্যামিলির জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। নিশ্চয় জানেন, আপনি যদি আমার ফ্যামিলির জন্য একবার দোয়া করেন, নিশ্চয়ই সেই দোয়াটা আল্লাহ ঘুরে ফিরে যে কোনোভাবে আপনার ফ্যামিলির জন্য ওই দোয়াটা যাবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি, সেজন্য কেউ দোয়া করতে বললে আমি কিপটামি করি না। যাই হোক, অবশ্যই আমাদেরকে দোয়াতে রাখবেন। আর হচ্ছে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।